একজন জওয়ান ছেলে যে একজন ভাড়াটিয়া হয় সে তার সুন্দরী বাড়িওয়ালির কাছে বলতে থাকে যে ম্যাম সাহেব আমি আমার বাড়ি যাচ্ছি, বাড়ির লোকেরা মেয়ে দেখার জন্য ডাকছে। এখন এই কথা শুনে যে বাড়িওয়ালি হয় সে তার দিকে তাকিয়ে প্রথমে তো কিছু ভাবে এবং তারপর বলতে থাকে যে মেয়ে দেখার জন্য সেখানে যাওয়ার কি দরকার, যদি তোমাকে বিয়েই করতে হয় তবে আমি তোমাকে বিয়ে করে নিচ্ছি। এই কথা শুনে যে ভাড়াটিয়া ছেলেটি হয় সে পুরোপুরিভাবে অবাক হয়ে যায় এবং তার দিকে তাকিয়েই থেকে যায়। কে ছিল সেই বাড়িওয়ালি এবং কি কারণে নিজের ভাড়াটিয়ার জন্য এইসব কিছু বলছিল, পুরো সত্য সম্পর্কে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিহারের পাটনার ভেতরে এক রেখা নামের মহিলা বাস করত। রেখা যে বাড়ির ভেতরে বাস করত সেই বাড়ির ভেতরে একটি অংশ সে খালি রেখেছিল, যাতে দুটি ঘর আছে এবং সেই দুটি ঘরকে সে ভাড়ায় দিয়ে দিত। এখন এখানে যে রেখা হয় সে সেই বাড়ির ভেতরে বাস করত, সে সেই বাড়ির মালকিন এবং তার যে স্বামী হয় সে দুবাইতে থেকে টাকা উপার্জন করত। এখানে ভাড়াটিয়া রাখার একটাই কারণ ছিল যাতে তাকে একা থাকতে না হয় এবং একা থাকতে তার অনেক ভয় লাগত। রেখার এখানে দুজন ভাড়াটিয়া বাস করত, কিন্তু তখনই হঠাৎ তাদের গ্রামে কিছু কাজ পড়ে যায়। এরপরে তারা ঘর খালি করে সেখান থেকে চলে যায়। এখন এই ঘরগুলো খালি হয়ে গিয়েছিল এবং এখানে রেখা নিজের জন্য এখন ভাড়াটিয়া খুঁজতে শুরু করে, কারণ সে একাকী ভয় পেত এবং সে এদিক ওদিক বলে দেয় যে যদি কেউ ভাড়ার জন্য বাড়ি বা ঘর জিজ্ঞাসা করে তবে যেন জানিয়ে দেয় যে আমার ঘর খালি আছে। ধীরে ধীরে কিছুদিন অতিবাহিত হয় এবং কিছুদিন পর হঠাৎ এক ছেলে যার নাম অনিল হয় সে জিজ্ঞাসা করতে করতে তার দরজায় আসে এবং সেখানে এসে দরজা কড়া নাড়ে। রেখা যে দেখতে অত্যন্ত সুন্দরী এবং জওয়ানও ভালোভাবে মেকআপ করে থাকে এবং যেমনই সে দরজা খোলে তো সামনে একজন জওয়ান এবং সুন্দরী ছেলে দাঁড়িয়েছিল যার নাম হয় অনিল। এরপরে এখানে রেখা জিজ্ঞাসা করতে থাকে যে বলুন আপনি কে এবং কী জন্য এখানে এসেছেন। তো এখানে যে অনিল আছে সে বলতে থাকে যে আমাকে কেউ বলল যে আপনার এখানে ভাড়ার ঘর খালি আছে, তো আমার ভাড়ার জন্য ঘর চাই, আপনার কাছে কি ঘর আছে? তো এই কথা শুনে রেখা কিছুক্ষণ তো তার দিকে তাকিয়ে থাকে, কারণ সেও জওয়ান এবং ও জওয়ান, তো লোকে যেন কথা না বানায় এই কথার তার ভয় লাগে। কিন্তু তারপর না জানি কি ভেবে সে বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে ভাড়ার ঘর দেব এবং দেখে নাও, ঘর দেখিয়ে দিচ্ছি তোমাকে। এরপরে সে তাকে দরজার ভেতরে ঢোকায় এবং সেখানেই বাইরের দিকেই একটি ঘর তৈরি করা ছিল, সেটাকে খুলে তাকে দেখাতে শুরু করে। বলে যে দেখো এটা ঘর এবং ভাড়া 2500 টাকা, 500 টাকা তোমাকে অগ্রিম দিতে হবে। এই কথা শোনার পর যে ছেলেটি হয় যার নাম অনিল হয় সে বলে যে দেখুন ম্যাডাম, 500 টাকা তো আমার কাছে অগ্রিম এখন তো নেই, কারণ আমাকে বাড়ির জিনিসপত্রও নিতে হবে। আছে ঠিকই, কিন্তু এই টাকাগুলো দিয়ে বাড়ির জিনিস নেব, আর জিনিস না নিলে খাবো কি আর বানাবো কি? এই কথা শুনে যে রেখা হয় অর্থাৎ বাড়িওয়ালি সে তার দিকে তাকায় এবং বলে যে কোনো ব্যাপার না, বাড়ির জিনিসেরই তো কথা, আমার কাছে জিনিস পড়ে আছে, কারণ আগে কখনো কাউকে আমি এই ঘরটি ভাড়াই দিয়েছিলাম এবং তার ভাড়া যখন অনেক হয়ে গিয়েছিল তো এরপরে সেই ঘরটি ছেড়ে চলে গিয়েছিল। তো সেই জিনিসগুলো আমার স্টোরে পড়ে আছে, সেই জিনিস তুমি ব্যবহার করে নিও, আর বাকি আমাকে অগ্রিম অবশ্যই চাই হবে। এরপরে যে ছেলেটি হয় সে বড়ই খুশি হয় এবং খুশি হয় তাকে ভাড়া দিয়ে দেয়, অর্থাৎ 500 টাকা অগ্রিম দিয়ে দেয় এবং বাকি টাকার কথা যখন হয়েছিল যখন সে স্যালারি পাবে। কারণ এখানে যে অনিল ছিল সে পেছন থেকে ফারুখাবাদের বাসিন্দা ছিল এবং সেখানে তার পরিবার অনেক বেশি গরিব ছিল। যখন পরিবারের ভেতরে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তো যে অনিল হয় সে নিজের পরিবারের কন্ডিশন দেখে সেখান থেকে সরাসরি নিজের এক বন্ধুর সাথে এখানে পাটনায় চলে আসে এবং এখানে নিজের জন্য চাকরিও দেখে নেয়। চাকরি সে পেয়ে গিয়েছিল, কিন্তু যে বন্ধুর সাথে এসেছিল সেও একে 1-2 দিন রাখে এবং বলে যে ভাই দেখ, এখন নিজের জন্য ভাড়ার ঘর খুঁজে নে, কারণ আমি এখানে নিজের স্ত্রীর সাথে বাস করি এবং তোমাকে বেশি রাখতে পারবো না। এই কারণেই অনিল ভাড়ার ঘর খুঁজছিল এবং আজ সে ঘরও পেয়ে গেল এবং সাথে সব জিনিস অর্থাৎ বেডশিট ইত্যাদি, বিছানা, তোষক এবং সাথে রান্নাঘরের সব জিনিস, তাওয়া, চুলা এবং গ্যাস সিলিন্ডার ইত্যাদি সব জিনিস সে পেয়ে গিয়েছিল। মাত্র 500 টাকা সে অগ্রিম দিয়েছিল। এরপরে সে বড়ই খুশি হয় এবং বলে যে ম্যাম সাহেব আপনার অনেক অনেক ধন্যবাদ এবং কখনো আপনার কেমন আমার প্রয়োজন হয় তো আমাকে বলবেন, কারণ আপনি আমার উপর এহসান করেছেন। এই জিনিসগুলো অনেক টাকার আসতো আর আমি তো ভাবছিলাম যে এই মাসের যে স্যালারি আছে সেটা এই জিনিসেই চলে যাবে, কিন্তু আপনার কারণে এখন আমি বাড়ির লোকদের কাছে কিছু টাকা পাঠাতে পারবো। এখানে যে মহিলা হয় রেখা, সে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে কেন কি হয়েছে।
তো সে বলতে থাকে নিজের সম্পর্কে, বলে যে এইভাবে পরিবারের অবস্থা অনেক বেশি খারাপ এবং অবস্থাকে ঠিক করার জন্যই আমি এখানে চাকরি করার জন্য এসেছি। আমি ফারুখাবাদের বাসিন্দা এবং গরিবের অবস্থা এমন যে আমাদের ঘরে কখনো কখনো তো খাবারও তৈরি হতে পারে না। এই কথা শুনে যে রেখা আছে সেও তার উপর তরস খায় এবং বলে যে চিন্তা করো না, যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তো আমাকে বলো, ভাড়া তোমার কাছ থেকে কখনো লেট হয়ে যায় তবুও কোনো সমস্যা নেই, টেনশন নিও না, কিন্তু নিজের বাড়ির খেয়াল রেখো। এমন বলে সে তার উপর নরম হয় এবং এরপরে যে অনিল হয় সে তাকে অনেক বেশি সম্মান দিত এবং ধীরে ধীরে সময় কাটে। সময়ের সাথে সাথে এখানে যে অনিল আছে, যখন সে এখানে থাকতো তো অনেকবার এমন হয় যে অনিল যেমন ডিউটি থেকে ফেরত আসে এবং খাবার বানানোর জন্য হয়, তো সেই সময় এখানে যে রেখা হয় সে তার কাছে চলে আসে এবং বলে যে দেখো, খাবার বানানোর দরকার নেই, আমি খাবার বানিয়ে নিয়েছি একটু এক্সট্রা, আর ওটাকেই তুমি খেয়ে নিও, এমনিতেই বাড়ির ভেতরে আমরা দুজনেই তো বাস করি। এদিকে অনিলও তার প্রতিটি কাজে সাহায্য করে দিত, অর্থাৎ বাড়ির ভেতরের কাজ হোক বা কেমনও কাজ হোক। অর্থাৎ যখন সে খাবার বানিয়ে দিত তো এরপরে সে বলতো যে ঠিক আছে, খাবার তো আমি আপনার খেয়ে নেব, কিন্তু আপনার বাসনগুলোকে আমি পরিষ্কার করব। এমন বলে সে তার বাড়ি পর্যন্তও চলে যেত এবং এখানে দুজনের মাঝখানে অনেক ভালো বন্ডিং হয়ে যায়, অর্থাৎ দুজনেই একে অপরের প্রতি মনে মনে অনেক কিছু অ্যাটাচমেন্ট ফিল করতে থাকে। ধীরে ধীরে সময় কাটে এবং সময়ের সাথে সাথে এক রাতে যখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির সময় হঠাৎ যে অনিল হয় তার চোখ খোলে, কারণ সে বাড়ির ভেতর থেকে জোরে জোরে বমি করার আওয়াজ শুনতে পাচ্ছিল। এখন এই কথা শুনে এখানে যে অনিল হয় সে গিয়ে তাদের দরজা কড়া নাড়ে, কারণ তার ঘরের দরজা উঠোনে খুলতো এবং যে মেন বাড়ি, পুরো যে বাড়িটা ছিল তার দরজা উঠোনের ভেতরেই খুলতো। তো এই কারণেই সে বাইরে থেকে যায়, যে আগে শেড লাগানো ছিল তার নিচ দিয়ে বাঁচতে বাঁচতে বৃষ্টি থেকে, এবং দরজা কড়া নাড়ে। দরজা কড়া নাড়ার পর যখন ভেতর থেকে কোনো জবাব আসে না, তো এরপরে সে দরজা ভেঙে দেয় এবং দরজা ভেঙে দেখে তো যে বাথরুম হয় তাতে তার মালকিন, অর্থাৎ যেই বাড়িটি ভাড়ায় দিয়েছিল, সে অজ্ঞান হয়ে পড়েছিল। এরপরে সে একদম থেকে তাকে ধরে, তো সে দেখে যে সে বারবার বমি করছিল এবং এই কারণেই হয়তো দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে এবং ছোঁয়া থেকে তার অনুভব হয়ে যায় যে এর অনেক তেজ জ্বর আছে। এরপরে অনিল একদমই টাইম নষ্ট করে না, পাশেই আরেকজন ভাড়াটিয়া বাস করত অন্য বাড়িতে এবং সে অটো চালাতো। সে তক্ষণই বৃষ্টিতে ভিজতে ভিজতে তার কাছে যায় এবং তাকে ডেকে এই বাড়িতে নিয়ে আসে, বলে যে আমাদের মালকিন অনেক বেশি অসুস্থ এবং এখানে ওনার দেখাশোনা করার জন্য কেউ নেই, তো এই কারণে নিজের তক্ষণই অটো নিয়ে এসে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এদিকে মালকিন তখনও অজ্ঞানী পড়েছিলেন, তো এরপরে অনিল যে হয় সে তাকে কোলে তুলে বাইরে বের করে এবং বাইরে বের করার পর উঠোনে অটো এসে গিয়েছিল, সেই অটোতে বসিয়ে তাকে সরাসরি এখান থেকে এক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর যে ডাক্তার সাহেব আছেন তিনি তার চেক আপ করেন এবং একটু যখন জ্বর কম হয় তো এরপরে রেখার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার পর সে জিজ্ঞাসা করতে থাকে যে আমাকে এখানে কে নিয়ে এসেছে। তো অনিল বলে যে ম্যাডাম, আমি নিয়ে এসেছি আপনাকে, কারণ আপনার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং আমাকে মাফ করবেন, আমি আপনার বাড়ির যে মেন গেট ছিল সেটাকেও ভেঙে দিয়েছি। এখন এই কথা শোনার পর এখানে যে রেখা হয় সে বলে যে কোনো ব্যাপার না, তুমি আমাকে বাঁচানোর জন্যই তো এই সব কিছু করেছো, এতে কোনো বড় ব্যাপার নেই, আমি রিপেয়ার করিয়ে নেব, কিন্তু এটা বলো যে টাকা কে দিয়েছে। তো সেই বলে যে ম্যাডাম 4000 টাকা আমার কাছে ছিল, সেটা আমি জমা করে দিয়েছি, বাকি এখনও বিল বাকি আছে। তো এরপরে লেখা তার দিকে তাকায় এবং অনেক কিছু মনের ভেতরে ভাবে এবং তাকে বলে যে ঠিক আছে, দরজা তো তুমি ভেঙেছই, তো ওখানে অমুক জায়গায় আমার এটিএম কার্ড রাখা আছে, সেটা নিয়ে এসো এবং ওটা থেকে 10,000 টাকা বের করে আমাকে দাও, সাথে আমার ফোনও হবে সেখানেই কোথাও, সেই ফোনটাও নিয়ে এসো। এমন বলে সে তাকে বাড়ি পাঠায় এবং বাড়ি গিয়ে যে অনিল হয় সে সততার সাথে তার সেই এটিএম বের করে, অথচ সেখানে কিছু টাকাও রাখা ছিল, এবং এরপরে সেই এটিএম নিয়ে এসে এবং সাথে সেই ফোন নিয়ে এসে তাকে দিয়ে দেয়। এখানে এটিএম থেকে সে 10,000 টাকা বের করে এনেছিল এবং বের করে সে সেই টাকাগুলোও তাকে দিয়ে দিয়েছিল। অনিল নিজের ডিউটি থেকে ছুটি করে তার দেখাশোনায় লেগে যায় এবং তার অনেক অনেক সেবা করে। রেখা তাকে বলেও যে তুমি নিজের ডিউটি করো, তোমার পরিবারও আছে, কিন্তু সে বলে যে ম্যাডাম, আপনার প্রাণের চেয়ে বড় আমার পরিবার নয়, এবং যখন আপনি ঠিক হয়ে যাবেন এরপরেই আমি পুনরায় ডিউটি যাব। আমি সেখানে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি এবং ওনারা মেনেও গেছেন যে কোনো ব্যাপার না, তুমি আরাম করে ওনার খেয়াল রাখো। এরপরে ধীরে ধীরে সে হাসপাতাল থেকে ডিসচার্জ হয় এবং ডিসচার্জ হওয়ার পর যখন সে বাড়ি চলে যায় তো এরপরে পুনরায় এই সব কিছু চলতে থাকে। কিন্তু এরপর থেকে যে বাড়িবালি হয় রেখা, সে একদমই অনিলকে খাবার বানাতে দিত না। সে বলতো যে আজ থেকে তোমার খাবার আমাদের ওখানেই হবে, এবং সে টাকাগুলোও ফেরত দিয়ে দেয়, যে টাকাগুলো সে তার চিকিৎসায় খরচ করেছিল, এবং হাসপাতালের পেমেন্ট বাকি বেঁচে থাকা নিজে থেকে করে দেয়। অনিল যে হয় সে বড়ই খুশি হয় এবং বলে যে মালকিন, আপনার অনেক অনেক ধন্যবাদ, এমনিতেই আমি কাজ করে অনেক বেশি ক্লান্ত হই, এবং যদি আপনি আমাকে এইভাবে সাহায্য করে দেন তো আমি আরও অ্যাডভান্স কাজ করে নেব, অর্থাৎ ওভারটাইম কাজ করব এবং আরও বেশি টাকা উপার্জন করতে পারবো। দুজনের সম্মতি হয় এবং সম্মতিতে এই সব কিছু চলতে থাকে। কিন্তু যেমনই অনিলকে সেখানে থাকতে থাকতে প্রায় 2 বছর হয়, তো 2 বছরের ভেতরে রেখা মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিল এবং এরপরে এখানে যে অনিল হয় সে একদিন বলতে থাকে যে ম্যাডাম, আমি না নিজের গ্রামে যাচ্ছি,
কারণ অনিলের বাড়ি থেকে ফোন এসেছিল যে বেটা আয়, আমরা তোমার জন্য মেয়ে খুঁজে নিয়েছি, এবং 2 বছরের ভেতরে সে টাকা পয়সাও এত উপার্জন করে নিয়েছিল যে টাকাগুলো দিয়ে তার পরিবারের সেই দারিদ্র্য তো একদমই দূর হয়ে গিয়েছিল, এবং এই জন্যই বাড়ির লোকেরা তার বিয়ের চিন্তা করে। তো এখানে যে অনিল আছে সে বাড়ির লোকেদের হ্যাঁ বলে, এবং এরপরে একদিন সকাল সকাল হঠাৎ নিজের মালকিনের কাছে বলতে থাকে যে ম্যাডাম আমি না বাড়ি যাচ্ছি মেয়ে দেখার জন্য, বাড়ির লোকেরা ডেকেছে। এখন এই কথা শুনে রেখা একদম থেকে চুপচাপ হয়ে যায়, কারণ সে মনে মনে তার সাথে প্রেম করে ফেলেছিল। এদিকে যে অনিল হয় সেও এই কথাটি এভাবেই বলে, কারণ তারা ঘন্টার পর ঘন্টা একসাথে বসে কথা বলতো, এবং কখনো কখনো অনিল তাদের বাড়ির ভেতরেই শুয়ে পড়ত। কিন্তু এখানে দুজনের মাঝখানে যে প্রেম ছিল সে সম্পর্কে কেউ কাউকে কিছু বলেনি, এবং এই কারণে দুজনেই এই কথা বলে এবং শুনে অনেক উদাস হয়ে যায়। তখনই এখানে যে রেখা হয় সে কিছুক্ষণ ভাবার পর বলে যে মেয়ে দেখার জন্য যাচ্ছ? তো সে বলে যে হ্যাঁ ম্যাম সাহেব, বাড়ির লোকেরা এই জন্যই ডেকেছে। তো সে বলতে থাকে যে যদি মেয়ে দেখার কথা হয় আর তোমাকে বিয়েই করতে হয় তো কেননা তুমি আমাকেই বিয়ে করে নাও, আমি কি সুন্দরী নই? এখন এই কথা শুনে যে অনিল হয় তার মনের কথা তো রেখা বলে দিয়েছিল, কিন্তু তবুও সে বলতে থাকে যে ম্যাডাম আপনি এটা কি কথা বলছেন, আপনার তো স্বামী আছে না, যে কিনা বিদেশে থেকে টাকা উপার্জন করে। কিন্তু তখনই এখানে যে রেখা আছে সে বলতে থাকে যে আমি না এই কথা সবার কাছে মিথ্যে বলি, আমার কোনো স্বামী নেই, আমার স্বামী তো অনেক দিন আগে আমাকে তালাক দিয়ে দিয়েছিল, এবং তালাকের পর আমাকে যে খোরপোশ মিলেছিল সেই খোরপোশ দিয়ে আমি একটি বাড়ি কিনেছি, এবং এই বাড়ির ভেতরে আমি ভাড়ায় রাখি লোকদের, এবং সাথে 1-2টো প্রপার্টি আরও নিয়ে রেখেছি, যেগুলোর ভাড়া মাসে মাসে আমার অ্যাকাউন্টে চলে আসে। আমি বারবার সেই ভাড়াটিয়াদের এদিক থেকে ওদিক করি প্রতি বছরে বা প্রতি 2 বছরে, যাতে কোনো ভাড়াটিয়া পার্মানেন্ট সেখানে জমে না যায়, এবং স্বামীর ভাই এই জন্য দেখায় যাতে আমাকে কেউ এইভাবে বিরক্ত না করতে পারে যেভাবে অন্য লোকেরা করে থাকে, কারণ একা মহিলার থাকা বড়ই মুশকিল হয়। এই কথা শুনতেই এখানে যে অনিল হয় সে বলে যে সত্যি ম্যাডাম? তো সে বলে যে হ্যাঁ সত্যি অনিল, কিন্তু যেদিন থেকে তুমি এসেছো না সেই দিন থেকে তোমার ভেতরে আমার কিছু অদ্ভুত আপনত্ব লাগে। যদি তুমি আমাকে নিজের বিয়ের যোগ্য মনে করো তবে আমাকেই বিয়ে কেন না করো? এই কথা শুনে অনিল নিজের ভাবনা প্রকাশ করে এবং বলে যে ম্যাডাম যদি এমন কথা হয় তবে আমিও আপনাকে বিয়ে করার জন্য তৈরি আছি, কারণ আমাকেও আপনি অনেক ভালো লাগেন, আপনার ব্যবহার অনেক ভালো এবং আপনি অন্যের সাহায্যও করেন। এই কথা শুনে এখানে যে রেখা আছে সে বলে যে ঠিক আছে, তো নিজের বাড়ির লোকেদের বলে দাও। কিন্তু তখনই অনিল বলে যে আমি কিভাবে বলবো, কারণ বাড়ির লোকেরা রাগ করবে এবং তারা যদি এই কথা শোনে যে আমি এইভাবে বিয়ে করছি তো কোথাও যেন খারাপ না মেনে যায়। তখনই এখানে যে রেখা হয় সে বলে যে তোমার কোনো দুলাভাইও আছে না, তুমি সেদিন বলছিলে? তো সে বলে যে হ্যাঁ দুলাভাই আছে। তো সে বলতে থাকে যে দুলাভাইকে এই বিষয়ে বলো যে আমি নিজের বাড়িওয়ালির প্রেমে পড়ে গেছি এবং তাকেই বিয়ে করতে চাই। এই কথা শুনে যে অনিল হয় সে এমনটাই করে, নিজের দুলাভাইয়ের কাছে ফোন করে এবং তাদের বলতে থাকে দুলাভাই একটা গন্ডগোল হয়ে গেছে। তো দুলাভাই জিজ্ঞাসা করে যে কি ব্যাপার হয়ে গেছে, বল ছোট, কোনো সমস্যা আছে তো আমাকে বল। তো সে বলতে থাকে যে আসলে আমি না নিজের বাড়িওয়ালির প্রেমে পড়ে গেছি এবং বাড়ির লোকেরা মেয়ে দেখার জন্য ডাকছে। এদিকে যে অনিল হয় সেও এই কথাটি এভাবেই বলে, কারণ তারা ঘন্টার পর ঘন্টা একসাথে বসে কথা বলতো, এবং কখনো কখনো অনিল তাদের বাড়ির ভেতরেই শুয়ে পড়ত। কিন্তু এখানে দুজনের মাঝখানে যে প্রেম ছিল সে সম্পর্কে কেউ কাউকে কিছু বলেনি, এবং এই কারণে দুজনেই এই কথা বলে এবং শুনে অনেক উদাস হয়ে যায়। তখনই এখানে যে রেখা হয় সে কিছুক্ষণ ভাবার পর বলে যে মেয়ে দেখার জন্য যাচ্ছ? তো সে বলে যে হ্যাঁ ম্যাম সাহেব, বাড়ির লোকেরা এই জন্যই ডেকেছে। তো সে বলতে থাকে যে যদি মেয়ে দেখার কথা হয় আর তোমাকে বিয়েই করতে হয় তো কেননা তুমি আমাকেই বিয়ে করে নাও, আমি কি সুন্দরী নই? এখন এই কথা শুনে যে অনিল হয় তার মনের কথা তো রেখা বলে দিয়েছিল, কিন্তু তবুও সে বলতে থাকে যে ম্যাডাম আপনি এটা কি কথা বলছেন, আপনার তো স্বামী আছে না, যে কিনা বিদেশে থেকে টাকা উপার্জন করে। কিন্তু তখনই এখানে যে রেখা আছে সে বলতে থাকে যে আমি না এই কথা সবার কাছে মিথ্যে বলি, আমার কোনো স্বামী নেই, আমার স্বামী তো অনেক দিন আগে আমাকে তালাক দিয়ে দিয়েছিল, এবং তালাকের পর আমাকে যে খোরপোশ মিলেছিল সেই খোরপোশ দিয়ে আমি একটি বাড়ি কিনেছি, এবং এই বাড়ির ভেতরে আমি ভাড়ায় রাখি লোকদের, এবং সাথে 1-2টো প্রপার্টি আরও নিয়ে রেখেছি, যেগুলোর ভাড়া মাসে মাসে আমার অ্যাকাউন্টে চলে আসে। আমি বারবার সেই ভাড়াটিয়াদের এদিক থেকে ওদিক করি প্রতি বছরে বা প্রতি 2 বছরে, যাতে কোনো ভাড়াটিয়া পার্মানেন্ট সেখানে জমে না যায়, এবং স্বামীর ভাই এই জন্য দেখায় যাতে আমাকে কেউ এইভাবে বিরক্ত না করতে পারে যেভাবে অন্য লোকেরা করে থাকে, কারণ একা মহিলার থাকা বড়ই মুশকিল হয়। এই কথা শুনতেই এখানে যে অনিল হয় সে বলে যে সত্যি ম্যাডাম? তো সে বলে যে হ্যাঁ সত্যি অনিল, কিন্তু যেদিন থেকে তুমি এসেছো না সেই দিন থেকে তোমার ভেতরে আমার কিছু অদ্ভুত আপনত্ব লাগে। যদি তুমি আমাকে নিজের বিয়ের যোগ্য মনে করো তবে আমাকেই বিয়ে কেন না করো? এই কথা শুনে অনিল নিজের ভাবনা প্রকাশ করে এবং বলে যে ম্যাডাম যদি এমন কথা হয় তবে আমিও আপনাকে বিয়ে করার জন্য তৈরি আছি, কারণ আমাকেও আপনি অনেক ভালো লাগেন, আপনার ব্যবহার অনেক ভালো এবং আপনি অন্যের সাহায্যও করেন।
এই কথা শুনে এখানে যে রেখা আছে সে বলে যে ঠিক আছে, তো নিজের বাড়ির লোকেদের বলে দাও। কিন্তু তখনই অনিল বলে যে আমি কিভাবে বলবো, কারণ বাড়ির লোকেরা রাগ করবে এবং তারা যদি এই কথা শোনে যে আমি এইভাবে বিয়ে করছি তো কোথাও যেন খারাপ না মেনে যায়। তখনই এখানে যে রেখা হয় সে বলে যে তোমার কোনো দুলাভাইও আছে না, তুমি সেদিন বলছিলে। তো সে বলে যে হ্যাঁ, দুলাভাই আছে। তো সে বলতে থাকে যে দুলাভাইকে এই বিষয়ে বলো যে আমি নিজের বাড়িওয়ালির প্রেমে পড়ে গেছি এবং তাকেই বিয়ে করতে চাই। এই কথা শুনে যে অনিল হয় সে এমনটাই করে, নিজের দুলাভাইয়ের কাছে ফোন করে এবং তাদের বলতে থাকে দুলাভাই একটা গন্ডগোল হয়ে গেছে। তো দুলাভাই জিজ্ঞাসা করে যে কি ব্যাপার হয়ে গেছে, বল ছোট, কোনো সমস্যা আছে তো আমাকে বল। তো সে বলতে থাকে যে আসলে আমি না নিজের বাড়িওয়ালির প্রেমে পড়ে গেছি এবং বাড়ির লোকেরা মেয়ে দেখার জন্য ডাকছে। এই কথা শুনে এখানে যে দুলাভাই হয় সেই বলতে থাকে যে কি আছে এমন সেই বাড়িওয়ালির মধ্যে, আর তার কোনো স্বামী নেই কি? তো এখানে অনিল পুরো কাহিনী বলে, তার সৌন্দর্যের কথা বলে, এবং এই কথা শুনে এখানে যে তার দুলাভাই আছে সে বলে যে যদি তুমি প্রেম করে নিয়েছো তো তবে ভাবার কোনো কথা নেই, আমি নিজে বাড়ির লোকেদের সামলে নেব। দুলাভাই তার বাড়ির লোকেদের কাছে ফোন করে এবং তাদেরও জানায়, এবং বাড়ির লোক যখন এই কথা শোনে যে এইভাবে এক বেচারি এমন আছে যার কোনো আশ্রয় নেই এবং সে এভাবে নিজের জীবন কাটাচ্ছে, তাকে বিয়ে করার জন্য বলছে এবং সে অনেক বেশি পয়সাওয়ালাও এবং সুন্দরীও, তো তাদেরও এই কথা থেকে কোনো আপত্তি হয় না, কারণ তারা বলে দেয় যে যখন তোকে বিয়ে করতে হবে আর তোকে সাথে থাকতে হবে তো আমাদের এতে কি মানে। এই কথা শুনে অনিলও হ্যাঁ বলে। দুজনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে এবং বিয়ের পর যে রেখা আছে সে বলতে থাকে যে এখন আমরা এখানে থাকবো না, আমরা তোমার গ্রামেই থাকবো, কারণ এখানে থাকা আমার একদমই ভালো লাগে না। কারণ বিয়ের পর যখন সে তার গ্রামে গিয়েছিল তো সেখানকার ব্যবহার তার বড়ই ভালো লেগেছিল। এরপরে যে অনিল হয় সে বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না। রেখা নিজের সব প্রপার্টিজ এখান থেকে বিক্রি করে দেয় এবং বিক্রি করার পর গ্রামের ভেতরেই কিছু এমন রোজগার চালিয়ে দেয় যেগুলোর গ্রামে ডিমান্ড ছিল, সেখানে তার সেই রোজগার চলতে থাকে। কিন্তু যেমনই তাদের বিয়ের প্রায় 1 বছর কাটে তো 1 বছর পর হঠাৎ রেখার যে প্রথম স্বামী হয়, যে তাকে ধোঁকা দিয়েছিল এবং অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে তার সাথে অবৈধ সম্পর্কে ধরা পড়েছিল, সেই স্বামী ফেরত আসে এবং বলতে থাকে যে রেখা আমাকে মাফ করে দাও এবং আমার সাথে চলো। এখন অনিলের গ্রামে যখন সে আসে তো সেও অবাক হয় এবং জিজ্ঞাসা করতে থাকে যে কে। তো এরপরে রেখা বলে দেয়, তো অনিল বলে দেয় যে তুমি এর সাথে কথা বলো, দেখো আমি তোমাকে কোনো জিনিসের জন্য ফোর্স করতে পারি না। রেখা তার সাথে কথা বলে এবং তাকে মানা করে দেয়, বলে যে যার সাথে তুমি ওই টাইমে ছিলে তার সাথেই থাকো, যখন তুমি আমাকে একবার ধোঁকা দিয়ে দিয়েছো তো পুনরায় আমার জীবনে কেন উকি মারছো? আমরা দুজনের লিগালি তালাক হয়ে গেছে এবং তুমি আমার সাথে এখন কিছুই বলতে পারো না, যাও নিজের জীবন ওটার সাথেই অতিবাহিত করো। এমন বলে সে ধমক দিয়ে নিজের প্রথম স্বামীকে ভাগিয়ে দেয় এবং এরপরে আজ পর্যন্ত নিজের দ্বিতীয় স্বামী অনিলের সাথে নিজের জীবন অতিবাহিত করছে। অনিল এবং রেখা অনেক ভালো জীবন অতিবাহিত করছে, কোনো কেমনও সমস্যা নেই এবং পুরো পরিবার খুশির সাথে জীবন কাটাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। আপনাদের যেমনই লাগুক কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।